দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেডে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় শরীরের হাড়ের বিভিন্ন জয়েন্টের ব্যথা, এবং এই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মঞ্জুরে খুদা, বাতরোগ বিশেষজ্ঞ, টটিসেলথ হেলথ অ্যান্ড রিসার্চ বিশেষজ্ঞ। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করতে পারেন 982405 নম্বরে। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। ধন্যবাদ আপনাকে এবং যমুনা টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। খুবই সাধারণ একটা বিষয়, তবে এর চিকিৎসা কিন্তু অনেকগুলো রয়েছে এবং কনফিউশনে কিন্তু অনেকগুলো রয়েছে। হাড়ের জয়েন্টের ব্যথা নিয়ে আমরা আজ আলোচনা করব। প্রথমে একটু শুরু করি যে আসলে হাড়ের জয়েন্টের ব্যথা কি কি কারণে হতে পারে, তারপর আমি লক্ষণের দিকে আসছি। হ্যাঁ, নিঃসন্দেহে হাড়ের জয়েন্টের ব্যথাগুলো সাধারণত চারটা মেইন ক্যাটাগরি আছে। একটা হলো যে আপনার আঘাতজনিত ব্যথা, খুব কমন সেন্সের ব্যাপার, যে আঘাতজনিত অথবা লাইফস্টাইল জনিত, স্থূলতাজনিত। ঠিক আছে, কারণ আঘাতজনিত হতে পারে স্পোর্টস ইঞ্জুরি বা সাধারণ জীবন আচরণে চলাফেরা, অসতর্ক চলাফেরা। আরেকটা আছে স্থূলতাজনিত, আমি যেটা বললাম যে বেশিক্ষণ তারা ডেস্ক জব করে বা চেয়ারে বসে থাকে, এটা হলো লাইফস্টাইল জনিত, বা মানে যারা হলো কোনো ধরনের ড্রাইভার বা যানবাহন চালাচ্ছে এরকম। তো সেক্ষেত্রে এটা একটা ক্যাটাগরি। আরেকটা হলো আমরা যেটা বলছি যেটা হলো ক্ষয়বাত, অস্টিওআর্থ্রাইটিস। এটা ধরেন যে একটা নির্দিষ্ট এজে গিয়ে 35-এর পরই আমাদের প্রত্যেক মানুষের জয়েন্টসের ভেতরের তরলগুলো শোকাতে থাকে, কার্টিলেজগুলো ক্ষয় হতে থাকে। এটা একটা পর্যায়ে এক একজনের এক এক বয়সে গিয়ে এটাকে আমরা প্রকাশ পাই, কারো 50-এ, কারো 60-এ, কারো আরও আগে। এটা হলো অস্টিওআর্থ্রাইটিস। আরেকটা আছে আপনার হলো অটো ইমিউন ডিজিজ, যেটাকে বলা হচ্ছে ইমিউন সিস্টেমের রোগ প্রতিরোধ ব্যবস্থা আপনার বিরুদ্ধে কাজ করছে, আপনার জয়েন্টে গিয়ে আক্রমণ করছে। এগুলো যেমন আমরা বলি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, হাতের গিরায় বেথা, সকালে উঠলে বেশি ব্যথা। আবার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, পুরুষদের কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা বা পিঠে ব্যথা, এটা একটা ধরনের। আবার ধরুন যে আরেকটা আছে হলো লুপাস, আমরা বলি সিস্টেমিক লুপাস ইরাইথেমেটোস, এসএলই। এই এসএলইটা আছে, এটা মহিলাদের হচ্ছে। এখানে শুধুমাত্র ব্যথা ছাড়াও আরও অনেক ধরনের লক্ষণ হয়। তো এটা হলো অটো ইমিউন ক্যাটাগরির একটা ব্যথা। আরেকটা হলো যে নিউট্রিশন, যে আপনার খাদ্যাভ্যাসে কোনো একটা সমস্যা, আইদার কোনো একটা শরীরে একটা খাদ্যাভ্যাসের কারণে বর্জ্য পদার্থ বেড়ে গেছে, যেমন আমরা বলি ইউরিক অ্যাসিড বেড়ে গেলে সেটা একটা ব্যথা। আবার হচ্ছে কোনো যদি আইটেম কমে যায়, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, লাইক ভিটামিন ডি কমে যেতে পারে, আদার ভিটামিনস কমে যেতে পারে, মিনারেলস কমে যেতে পারে, এই কারণে একটা ব্যথা। তো এই চার ধরনের আমরা মূলত ক্যাটাগরির মধ্যে আমরা বলে থাকি। আচ্ছা, আমি শেষের ক্যাটাগরিটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কমপ্লেইন কিন্তু এখন অনেক বেশি পাচ্ছি যে ভিটামিন ডির ডেফিসিয়েন্সি রয়েছে। তাহলে কিভাবে বুঝবো যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে এবং তার জন্য কিভাবে আমরা এটা আসলে পূরণ করতে পারি ঘাটতিটা? ধন্যবাদ। আসলে যে ভিটামিন ডি কিন্তু ইটস নট এ ভিটামিন, ইটস এ হরমোন। তো সেক্ষেত্রে এটা শরীরে যদি ঘাটতি হয়, এটা কিন্তু শুধু যে ব্যথার পাশাপাশি এটা আরও অনেক মাল্টিপল সমস্যা তৈরি করে। যেমন ধরুন যে আপনার হাত পা রাতে চাবাইতে পারে, হ্যাঁ, আপনার সে আবার অকারণে আপনার স্মৃতিভ্রংশ, মানে কথা মনে রাখার প্রবণতা কম আসতে পারে, ঘুম কমে যেতে পারে, নিদ্রাহীনতা হতে পারে, ডিপ্রেশন হতে পারে, আবার ধরুন স্থূল হয়ে যেতে পারেন, ডায়াবেটিস হতে পারে। তো এরকম ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কিন্তু হরেক রকমের প্রেজেন্টেশন আছে। শরীরে হট ফ্লাশ হতে পারে, হ্যাঁ, অকারণে গরম অনুভূতি আসতে পারে, নার্ভের সমস্যা থাকতে পারে। তো সে কারণে আমরা মানে মোটা দাগে বলে থাকি যে আপনার যদি দেখা যায় কোনো কারণে অকারণে কোনো ডিপ্রেশন বা হতাশার সাথে আপনার নিদ্রাহীনতা হচ্ছে, আবার হাত পা চাবাচ্ছে, এবং অকারণে আমরা বলি ম্যালেইস, মানে আমরা আপনার শরীরে একটা এমন একটা অনুভূতি হয় যে এটা ব্যথাও না, আবার এটাকে আমরা এটাকে বলি যে হাড় ক্ষয়ের যে ব্যথা, এটা সেরকমও না, কিন্তু আপনার শরীরে একটা চাবানো অনুভূতি আসে। তো এটা হলো অ্যাকচুয়ালি ভিটামিন ডি এর মেইন সিমটম। আচ্ছা, তখন হচ্ছে মানে ডাক্তারের শরণাপন্ন হয়, তারপরে হচ্ছে কি মেডিসিন বা কি সাপ্লিমেন্ট লাগবে সেটার পরবর্তী বিষয়। এবার একটু আমি জানতে চাচ্ছি আসলে বাতের ব্যথার কারণগুলো তো আমরা জানলাম, তাহলে প্রকারভেদটা মোটামুটি একটু বললেন আমাদেরকে। এবার একটু জানতে চাচ্ছি যে বাতের হাড়ের যে জয়েন্টেরগুলো ব্যথাগুলো হয়ে থাকে, সেক্ষেত্রে ঘরোয়া কোনো উপায় আছে কিনা? অনেকে কিন্তু গরম পানির সেক দেওয়ার চেষ্টা করেন বা ঠান্ডা পানির একটা কম্প্রেশন দেওয়ার ট্রাই করেন, আসলে কোনটা? এটা নিয়ে আমাদের মানে বাঙালি সোসাইটিতে খুব বেশি কুসংস্কার। যেমন ধরুন যে আপনি যদি চিকিৎসকের পরামর্শ ছাড়া, ওটাও তো আপনার আগে থেকে জানতে হবে যে কি ধরনের ঘরোয়া সমস্যা। যেমন ধরুন যে আপনার পেশি টান হয়েছে, কোনো একটা জায়গায় আপনার মাংসপেশির টান হয়েছে, এখন আপনি টান হয়েছে এমন জায়গাতে আপনি গরম শেক দিলে কি মাত্রা শেক হবে, কি দিয়ে দিবেন, এগুলো জানার ব্যাপার আছে। কতটুকু হিট দিবেন, আমরা বলি কুসুম গরম হিট, কি দিয়ে দিবেন, হ্যাঁ। তো সেগুলা যদি আপনি জানেন, তাহলে আপনি মাংসপেশির টানের ক্ষেত্রে আপনি হিট দিলে উপকার আসবে। আবার ধরুন যেটা অটো ইমিউন বাত ব্যথা, যেখানে আপনার রক্ত প্রবাহ বেড়ে গেছে, জয়েন্টটা ফোলা বা জয়েন্টটা প্রদা হয়েছে, এখানে যদি আপনি হিট দেন তাহলে তো বাতের ব্যথা আরও বেশি হয়ে যাবে। ওখানে কোনো মাংসপেশির টান নাই, সেক্ষেত্রে আমরা বলি কোল্ড আইস প্যাক ব্যবহার করার জন্য, হ্যাঁ। আবার ধরুন যে আপনার
আমি বলি যে কোনো আঘাতজনিত ব্যথা, যেমন আপনার কোনো একটা স্পোর্টস ইনজুরি হয়েছে, লিগামেন্ট টান হয়েছে বা কোনো অ্যাঙ্কেল স্প্রেন বা কোনো একটা শোল্ডার স্প্রেন, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওখানে কোনো মাংসপেশির টান নাই, আপনি হিট দিচ্ছেন, তাহলে সেখানে কোনো উপকার পাবেন, উল্টা আরও লক্ষণের অবনতি ঘটবে। ঠিক আছে, তো এই জন্য এখানে এই যে হিট দেয়া এবং এই কোল্ড কম্প্রেশন ব্যবহার করা, এগুলো আমাদের ঘরোয়া পদ্ধতি বটে, বাট এগুলো আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার জেনে নেওয়া ভালো। অর্থাৎ যদি হচ্ছে মানে ভালো করবার চেষ্টা করে সেটা বিপরীতেও যেতে পারে। আর ঘরোয়া পদ্ধতি আরেকটা আছে, এটা হলো খাদ্যাভ্যাস। বিশেষ করে যারা অটো ইমিউন বাত ব্যথায় আক্রান্ত হচ্ছেন তারা আমি বলে থাকি, যেমন ধরুন যে যারা হলো রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে আক্রান্ত, এরা দেখা যায় যে ঘরোয়াভাবে আমরা যে ইয়েগুলো যেটা বলে থাকি সেটা হলো যে ইনফ্লামেশন বা প্রদাহ কমায় এমন খাদ্যাভ্যাস প্র্যাকটিস করা। যেমন ধরুন যে আমরা বলি যে পোড়া মাংস বা রেড মিট, যেখানে যে সমস্ত রেড মিটে আয়রন বেশি, যেমন বিফ, মাটন, যেগুলো আমরা বলি মানে লাল মাংস, এগুলো অ্যাভয়েড করা। বীজ জাতীয় খাবার অ্যাভয়েড করা, ডাল, ছোলা, বীজ, মটরশুঁটি, বরবটির বীজ, এগুলো অ্যাভয়েড করা। ঠিক আছে, এগুলো হচ্ছে একটা ঘরোয়া। আবার যেটা বলি যে আপনার ইনফ্লামেশন কমায়, মানে প্রদাহ শরীরে কমাইতেছে এমন খাবারগুলো বেশি হারে গ্রহণ করা। সেটা হতে পারে কাঁচা হলুদ, কাঁচা আদা, স্ট্রবেরি, টক দই, অ্যাপল সিডার ভিনেগার, অলিভ অয়েল। তো এগুলো হচ্ছে মেডিটেরেনিয়ান ডায়েট, মধ্যপ্রাচ্য থেকে এই খাবারগুলোর উৎস। তো এগুলা যদি বেশি মানে স্বাভাবিক ডায়েটে রাখতে পারে তাহলে দেখা যায় যে ইনফ্লামেশন বা প্রদাহ কমে যায়। জয়েন্টের ব্যথাগুলো কিন্তু এটা কমানোর একটা প্রবণতা রয়েছে এগুলোর মধ্যে। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি যে আপনি যেটা বললেন যে অনেকে কিন্তু হচ্ছে গরম শেক দিতে চেষ্টা করে, অনেকে ঠান্ডার কম্প্রেশন দেয়, অনেকে কিন্তু ইউটিউব দেখেও ব্যায়াম শিখে এবং হচ্ছে সেই ব্যায়ামটা আবার বাসায় কিন্তু অ্যাপ্লাই করে হাড়ের জয়েন্টের জন্য। তো এটা আসলে ঠিক কিনা, বা এটার জন্য আপনি আমাদের দর্শকদের কি সতর্ক করতে পারবেন? মানুষের শিক্ষাগত যোগ্যতা বা লিটারেসি লেভেলের উপর ডিপেন্ড করে যে ইউটিউব থেকে শিখতে পারবে কিনা। তবে সাধারণত দেখা গেছে যেগুলো ম্যানুয়াল এক্সারসাইজ হাতে কলমে করে দেখাতে হয়, সেখানে এটা একজন ট্রেনার বা একজন প্রশিক্ষক থাকা দরকার, একজন ট্রেন্ড ফিজিওথেরাপিস্ট। তার আন্ডারে যদি আপনি 7টা দিন বা 10টা দিন যদি আপনি শিখে নিতে পারেন তাহলে এটা আপনার লাইফ টাইম অ্যাচিভমেন্ট হতে পারে। কারণ আপনি তো সারা জীবন ফিজিওথেরাপিস্টের আন্ডারে থাকবেন না। তো যে ব্যায়ামগুলো আপনার দৈনিক করতে হবে সেটা যদি আপনি ভালো মতো যদি শিখতে চান, কতখানি মানে আপনার কোমরটা বা হাঁটুটা কতটুকু বাঁকাবেন, কত অ্যাঙ্গেলে বাঁকাবেন, কতটুকু চাপ দেবেন, এগুলো আপনাকে একটু শেখার ব্যাপার আছে। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে ওখানে কিছু যন্ত্রপাতির প্রয়োগ থাকতে পারে। তো ইনিশিয়ালি আমরা যেটা কোর্সটা করাই অনেক সময় ব্যায়ামগুলোতে আমরা ম্যানুয়াল এক্সারসাইজের পাশাপাশি কিছু যন্ত্রপাতির প্রয়োগ থাকে। আমরা কিছু বলি ডিভাইস, হ্যাঁ, হতে পারে আল্ট্রাসাউন্ড ডিভাইস, হতে পারে রেডিয়েশন ডিভাইস। হ্যাঁ, তো এগুলা কিন্তু আপনি বাসায় পাচ্ছেন না। এগুলো আপনি ফিজিওথেরাপিস্টের কাছে গেলে ওরা আপনাকে একটা ট্রেন প্রোগ্রামের মাধ্যমে আপনাকে ম্যানুয়াল এক্সারসাইজটা শেখাবে, যেটা আপনার শেখা হয়ে গেল ওইটা আপনি পরে বাসায় আপনি ক্যারি করতে পারবেন। তো এই জন্য আমরা বলি ইনিশিয়ালি যদি আপনি যদি নিজে মেডিকেল পেশার সাথে সংযুক্ত না থাকেন, আমরা বলি যে ঘরোয়া ইউটিউব দেখে এক্সারসাইজ করার প্রবণতা না করে ইনিশিয়ালি একজন ট্রেনারের আন্ডারে করলে সে শিখতে পারে এবং সেটা সে পরবর্তীতে বাসায় অনেক দীর্ঘ সময় সে ক্যারি করতে পারে। কিছুদিন একদম ইনিশিয়াল পর্যায়ে গিয়ে শিখে তার পরবর্তীতে বাসায় সেটা অ্যাপ্লাই করতে হবে। জি, আমরা সময় হচ্ছে বিরতি, তারপর ফিরছি এই বিষয়ে আলোচনা। দর্শক, ডক্টর অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেডে। আমাদের সাথে আছেন ইন্টারভেনশনাল রিউমাটোলজিস্ট ডাক্তার মনজুর খোদা। জি, আমরা কথা বলছিলাম হাড়ের জয়েন্টের ব্যথা নিয়ে এবং আপনি নানান রকম প্রকারভেদ এবং তার সাথে তার লক্ষণগুলো আমাদেরকে জানাচ্ছিলেন। তারই মধ্যে আরেকটি লক্ষণ বা আরেকটি প্রকারভেদ রয়েছে লুপাস, যেটি মূলত আমাদের দেশের নারীদের কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তো একটু জানতে চাচ্ছি লুপাসের বিষয় এবং লুপাসটা কাদের বেশি হয়, কারা বেশি ঝুঁকিতে রয়েছে? জি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই যত ধরনের বাত ব্যথা আছে তার মধ্যে জীবন ঝুঁকি আছে, আমরা বলি লাইফ থ্রেট, এটা লুপাসে সর্বাধিক। অন্যান্য বাত ব্যথায় যেগুলো থাকে যে মানে মৃত্যুর ঝুঁকি প্রায় নাই বলে চলে, আপনার লাইফস্টাইলে সমস্যা থাকতে পারে বাট মানে মৃত্যু ঝুঁকি প্রায় নাই। তো যেটা লুপাসে দেখা গেছে যে এটা মূলত একটা অটোইমিউন ডিজিজ এবং এটা মহিলাদের যারা হলো 15 থেকে 45 এই এজ গ্রুপের মধ্যে যে নারীরা রয়েছেন এবং এটা তাদের বেশি হয় এবং প্রতি 9 জন নারীর বিপরীতে 1 জন পুরুষের আক্রান্ত হওয়ার চান্স। তো দেখা যাচ্ছে যে এই লুপাসটা যে কোনো এই বয়সের মধ্যে যে কোনো সময় শুরু হতে পারে, অনেক সময় হিডেন থাকে, তারা এই লক্ষণগুলো যে রোগীরা অনেক সময় ইগনোর করে। ঠিক আছে, কারণ সবারই কিন্তু ব্যথা নিয়ে প্রেজেন্ট করে না। যেমন ধরুন যে অনেকের আনএক্সপ্লেইন কারণে জ্বর হবে, কোনো ইনফেকশন থাকবে না, জ্বর হবে, মুখে ঘা হবে। আমরা মুখে ঘা হলে কী করি, আমরা ভিটামিন বি কমপ্লেক্স নেওয়ার একটা প্রবণতা আছে, বা চুল পড়তির পরিমাণ দেখা যায়, আবার ওজন হ্রাস পায়। আবার ধরুন যে সবারই যে রোদে গেলে যে একটা বাটারফ্লাই র্যাশ, এটা না হইতে পারে। আবার ধরুন যে যারা একটু শ্যামলা বা কালো তাদেরকে এটা বোঝাও যায় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে
লুপাসের আরও কিছু লক্ষণ আছে, যেমন ধরুন যে আপনার গর্ভপাত হতে পারে, আপনার প্রেগনেন্সি দেখা যাচ্ছে যে 2-3 মাস করে আপনার বাচ্চা পেটে থাকবে এবং এটা অকারণে এটা অ্যাবর্শন হয়ে যাবে, আপনি কোনো গাইনোকোলজিক্যাল কোনো কারণ মানে অ্যাপারেন্টলি পাবেন না। হ্যাঁ, তো এটা একটা লুপাসের অন্যতম লক্ষণ। আর কিছু ক্ষেত্রে ফুসফুসে আক্রমণ হয় এবং মোস্টলি যে কারণে আমরা বেশি ভয় পাই সেটা হচ্ছে কিডনি আক্রমণ ঘটে এবং কিডনির যে স্বাভাবিক যে ছাঁকন প্রক্রিয়া সেটাকে নষ্ট করে দেয় এবং সেখানে কিডনি দিয়ে প্রচুর পরিমাণে প্রোটিন যায় প্রস্রাবের সাথে। এই প্রস্রাবের সাথে আর্লি স্টেজে প্রোটিন যাওয়ার ফলে এবং খুব দ্রুত গতিতে যায় এবং তার ফলে দেখা যাচ্ছে যে অনেকে কিশোরী আছে তারা হলো যে এই বয়সে তাদের ডায়ালাইসিস লাগছে বা ট্রান্সপ্লান্ট লাগার মতো অবস্থায় পৌঁছে যাচ্ছে। তো এই কারণে এটাকে বলে লুপাস নেফ্রাইটিস। তো লুপাসের একটা আছে হলো শুধুমাত্র গিটে গিটে ব্যথা হবে, এটা মেজরলি কন্ট্রোলেবল, এটাতে তেমন মেজর কোনো মানে লাইফ থ্রেট নাই, ঠিক আছে, এটা সারা জীবন থাকবে, বাট এটা কন্ট্রোল করে যদি চলতে পারে তাহলে ঠিক আছে। আমি লুপাস নিয়ে আরো আলোচনা করব, আমাদের জন্য একজন দর্শক অপেক্ষা করছেন, ওনার প্রশ্নটি নিয়ে নিই। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আমি মাদারীপুর থেকে মোহাম্মদ আশরাফ আলম বলছিলাম। জি শুনছি দর্শক, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো, আমার আম্মাকে ডাক্তার দেখাইছিলাম, তো আমার আম্মার সমস্যা হলো বাম পায়ের গেরাতে অনেক ব্যথা। 6-7 বছর আগে আঘাত পেয়েছিল, তো এক্সরে করার পরে ডাক্তার বলছে যে আপনার পায়ের গেরার কিছু অংশ সরে গেছে, গেরার হাড়। তো উনি ওষুধ লেখা দিয়েছে, পরে বললো যে 3 মাসে 3টা ইঞ্জেকশন দেওয়া লাগবে, তাহলে আপনার এই ব্যথা পুরোপুরি ছেড়ে যাবে। নাম বলে না, কিন্তু একটা ইঞ্জেকশনে 1500 টাকা করে নিচ্ছে, বুঝছেন। এখন কি ইঞ্জেকশন দিল, 3টা ইঞ্জেকশন দেওয়া আছে, কিন্তু পুরোপুরি এখনো পার ব্যথা সারে নাই। একজনে প্রশ্ন করছে। আচ্ছা, আপনার এটা কোন জয়েন্টে, হাঁটুতে? জি হাঁটুতে, বাম হাঁটুতে। আচ্ছা, হাঁটুতে কি কোনো কার্টিলেজ ক্ষয় বা এ ধরনের কোনো মন্তব্য করেছে ডাক্তার? উনি বলছে যে এক্সরে রিপোর্টে বলছে যে হাড় একটু সরে গেছে, ওষুধ খালে ওষুধ তো হাড় পর্যন্ত পৌঁছে না, তো ইঞ্জেকশন দেওয়া লাগবে। 3 মাসে 3টা ইঞ্জেকশন দিলে ইনশাল্লাহ পুরা শেষ হয়ে যাবে, ব্যথা থাকবে না। তো 3 মাসে 3টা দিলাম, কিন্তু ব্যথা পুরোপুরি শেষ হয় নাই। আচ্ছা, ধন্যবাদ। জি, আপনার প্রশ্নটি আমি বুঝতে পেরেছি, উত্তরের জন্য আমাদের সাথেই থাকুন। আচ্ছা, এটা একটা ক্লাসিক কেস অফ অস্টিওআর্থ্রাইটিস, আমরা বলি ক্ষয়বাত। তো ক্ষয়বাতটা যখন এটা প্রাথমিক দশায় না থেকে যদি একটু দেরি হয় ব্যথার ইয়েটা মানে রোগ নির্ণয় করে চিকিৎসা দিতে, তখন কিন্তু কার্টিলেজ ক্ষয় হলে এটা অনেক সময় হাড়টা সরে যায়, যেটা উনি বলতে চাচ্ছিলেন। এবং প্রাথমিক দশায় যেটা সাধারণত চিকিৎসকরা ব্যবহার করেন সেটা হল স্টেরয়েড ইনজেকশন অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক্ষেত্রে প্রাথমিকভাবে 3 থেকে 6 মাস ব্যথা নাশ ঘটে এবং কিন্তু এটা দীর্ঘমেয়াদে তাকে সুফল দেবে না। তো সেক্ষেত্রে যদি আমরা দেখতে পাই যে এখানে অবশ্যই ওই জয়েন্টের এমআরআই প্রয়োজন রয়েছে, শুধু এক্সরেতে এটা মানে এই যে হাঁটুর যে অস্থিসন্ধি সেটা হয় না, দৃশ্যমান হয় না। তো সেক্ষেত্রে এমআরআই করার পরে আমরা ওখানে অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা আমরা দিতে পারি। যদি ক্ষয় থাকে তো ক্ষয়ের কারণ সম্পূর্ণরূপে নির্মূল করার চিকিৎসা ব্যবস্থা এখন রয়েছে। উনি একজন ঢাকায় নিয়ে এসে ওনাকে যে কোনো একজন ভালো রিউমাটোলজিস্ট অথবা অর্থোপেডিক সার্জনের পরামর্শ নিতে বলছি আমরা। তার পরবর্তীতে হচ্ছে আসলে ভালো একটা চিকিৎসার আশা করছি আমরা। সময় হচ্ছে একটি বিরতি, তারপর ফিরছি আবারও আলোচনায়। দর্শক, ডক্টর অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেড নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। কথা বলছি হাড়ের জয়েন্টের ব্যথা নিয়ে। জি, আমরা হাড়ের জয়েন্টে নানান রকম ব্যথার এবং লক্ষণ, প্রকারভেদ, কারণ এগুলো সবই শুনলাম। এবার একটু জানতে চাই সেটা চিকিৎসাটা আসলে কি হবে, এবং তার সাথে জানতে চাই অত্যাধুনিক চিকিৎসাগুলো কি কি রয়েছে, বাংলাদেশে কোথায় চিকিৎসাগুলো হয়, সবগুলো প্রশ্ন আপনার একসাথে করছি। ধন্যবাদ। আচ্ছা, চিকিৎসা বলতে যদি আমরা আগে ক্যাটাগরি বলেছি, যদি আমরা অটোইমিউন ডিজিজ বলে থাকি, আর যেগুলোতে সাধারণত একটু দীর্ঘমেয়াদীভাবে চিকিৎসা নিতে হয়, এক্ষেত্রে প্রথমে আমরা রোগীর শরীরের প্রদাহ নাশ করার যেটা চেষ্টা করি। ট্র্যাডিশনাল যে মেডিসিনগুলো ইউজ করা হয় এক্ষেত্রে দেখা যায় যে ইমিউন সিস্টেম অনেক বেশি হারে সাপ্রেসড হয়ে যায়। ইমিউন সিস্টেম দমন হলে তখন অনেক ধরনের পার্শ্বক্রিয়া দেখা দেয়। তো এই ড্রাগগুলো, আমি ড্রাগের নাম বলতে চাচ্ছি না, সাধারণত বাত ব্যথার সব ওষুধই ইমিউন সিস্টেম রোগ প্রতিরোধ ব্যবস্থা দমন করেই তাকে ব্যথাটা নাশ করে। তো এখন আধুনিক চিকিৎসায় আমরা অনেক ধরনের বায়োলজিক্স আমরা ইউজ করছি, অ্যান্টিবডিস। এই অ্যান্টিবডিগুলোর মাধ্যমে আমরা কিন্তু এই অটোইমিউন, পার্টিকুলারলি যে অ্যান্টিবডিটা তার দমন করা দরকার ওইটাই দমন করা হবে, অন্যগুলো নয়। সেক্ষেত্রে একদম পার্শ্বক্রিয়ার মাত্রা প্রায় নাই বললেই চলে। তো এটা এক ধরনের চিকিৎসা, আমরা বলি এটাকে বলা হয় ইমিউনোসাপ্রেশন বা বায়োলজিক চিকিৎসা।
আরেকটা আছে যেটা আমরা যেটা বলছিলাম যে ক্ষয়বাত, অস্টিওআর্থ্রাইটিস, যে কোনো একটা শোল্ডার জয়েন্টে, নি জয়েন্টে, মেরুদণ্ডে তার কার্টিলেজ ক্ষয়ে গেছে, ঠিক আছে, তার তরল শুকায় গেছে। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা ব্যবহার করি। একটা জয়েন্টকে কোনো একটা রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপনে যাওয়া তো অনেক পরের বিষয়। তার সময় মতো যদি আমরা জয়েন্টকে তার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি বা রিজেনারেট করতে পারি, আমরা ক্ষয়বাতে দেখা যায় যে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং রোগী তার জীবনযাত্রা ভালো মতো করতে পারে। তো সেক্ষেত্রে আমরা রোগীর শরীরের থেকে ব্লাড থেকে কিছু প্রোটিন আমরা নির্যাস বের করি, তারপরে ফ্যাট থেকে কিছু প্রোটিন নির্যাস বের করি, ইভেন আমরা রোগীর বোন ম্যারো থেকে স্টেম সেল বের করি, আবার যে আম্বিলিক্যাল কর্ড আছে কর্ড থেকে সেল সংগ্রহ করে, এবং 4-5 পদের আমাদের ক্ষয় নিরসনের কিছু আমাদের টুলস আছে, সেগুলো আমরা ওই হাঁটু, অস্থিসন্ধি, শোল্ডার বা মেরুদণ্ড, সেগুলোতে আমরা প্রয়োগের মাধ্যমে ব্যথা নাশ করতে পারি, এবং এটা বাংলাদেশে এখন সম্ভব হচ্ছে। এবং এর সফলতা কতটুকু? সফলতা আমরা যদি বলে থাকি যে মানে ক্ষয়ের মাত্রা যদি দ্বিতীয় গ্রেডের হয়, ওভার 90% পর্যন্ত সফলতা দেওয়া যায়। ক্ষয়ের মাত্রা যদি চতুর্থ গ্রেডের হয়, মানে সর্বোচ্চ গ্রেড হয়, তাও ওভার 60 to 70% মতো বেশ ভালো সফলতা দেওয়া যাচ্ছে, তাকে আমরা সার্জারি লাগছে না। আরেকটি যেটা বলা হচ্ছে যে যদি তার ইমিউন সিস্টেম, যেমন আপনি বলেন যে লুপাস বা এ ধরনের কোনো যদি তার রোগ থেকে থাকে, সেক্ষেত্রে পার্টিকুলার এখন ইমিউনোথেরাপি এসেছে। এই ইমিউনোথেরাপির মাধ্যমে লুপাসকে সম্পূর্ণ তো নির্মূল করা সম্ভব না, কিন্তু লুপাসকে জয় করে যাতে সে স্বাভাবিক লাইফস্টাইল মেনটেন করতে পারে এবং তার যাতে কিডনি ট্রান্সপ্লান্ট না লাগে বা সে যাতে গর্ভধারণ করতে পারে, এই ব্যবস্থা আমরা এখন করে দিতে পারছি। এই ধরনের চিকিৎসা আমরা বলছি যে ইমিউনোথেরাপি বা বায়োলজিক থেরাপি বা স্টেম সেল চিকিৎসা এখন বাংলাদেশে সম্ভব হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর সনকলে যুক্ত হবার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টর সনকল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেডের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।